এসছি অনেকক্ষণ হলো, তোমাদের কথা শুনছিলাম। অনিতার কথা শুনে আমার তো ঘাম ঝরতে লাগছিল। তাহলে কি সবকিছু সরে ফেলো অনিতা? এখন কি হবে? কি ব্যাপার, এভাবে চুপ করে আছো কেন? কিরে নিশিতা, তুইও চুপ করে আছিস কেন? না কিছু না। কি শুনেছো তুমি? আরে এত সিরিয়াস হচ্ছ কেন? আমি এমনি মজা করলাম, তোমাদের কথা আমি শুনতে যাব কেন? কিন্তু তোমরা কি এমন কথা বলছিলে যে আমাকে দেখে চমকে গেলে? আমি অনিতার কথা শুনে একটু স্বস্তি এলো আমার মনে। আমি কিছু বলতে যাব তার আগে নিশিতা বলে উঠলো, আরে আপু, তোর বিয়ে নিয়ে কথা বলেছিলাম, কি করব তোর বিয়েতে সেটাই ভাবছিলাম। ও তাই নাকি? তা আমাকেও ডাকতে পারতি। তোকে কেন ডাকবো, তোর তো বিয়ে। তাই কি আমার বিয়ে বলে আমাকে ডাকবে না? এটা কেমন কথা রাশেদ, তুমি তো একবার ডাকতে পারতে। আমরা এমনি দাঁড়িয়ে গল্প করছিলাম, নিশিতা এমনি মজা করছে। বাদ দাও এসব, চলো নিচে যাই। তাই চলো। এরপর নিচে গেলাম, দেখলাম আঙ্কেল আন্টি খাবার টেবিলে বসে আছে। আমরা যাওয়ার পর খাওয়া শুরু করলাম। আচ্ছা রাশেদ, তোমার মায়ের নাম্বারটা দিও তো। কেন আঙ্কেল, কি করবেন? হাতে তো বেশি সময় নেই, আর মাত্র কয়েকদিন। তোমার মাকেও বিয়েতে আসতে বলবো। এতদিন ধরে আমাদের বাড়িতে থাকছো, তোমার মাকে এখনো দেখা হয়নি। ও, নাম্বার নেওয়া লাগবে না আঙ্কেল, আমি এমনিতে একবার বাড়িতে যাব। ছোট ভাইয়ের নাকি শরীর খারাপ, এখন যদি আসতে চাই তাহলে নিয়ে আসবো নি। কবে যাবে তুমি? এখন তো এমনিতেই অনেক চাপ, তুমি চলে গেলে কিভাবে হবে? টেনশন করেন না, আমি গিয়ে থাকবো না, শুধু ভাইকে হসপিটালে নিয়ে গিয়ে দেখাবো। একদিনের মধ্যে চলে আসবো নি। ঠিক আছে, তাহলে যেও। আর আসার সময় অবশ্যই তোমার মা আমার ভাইকে নিয়ে আসবে কিন্তু। তোমরা কি শুরু করেছো? খাওয়ার সময় এত কথা বলছো কেন? পরে বললে তো হতো। পরে সময় পাই না, তাই বললাম। আচ্ছা সবাই খাও এখন। খাওয়া শেষ করে রুমে গেলাম। একটু পর রাফিনকে ফোন দিলাম। কিরে দোস্ত, পিয়ালির কোনো খোঁজ পেলি? না রে, এখনো তো পাইনি। কোথায় গেল হঠাৎ? আচ্ছা কালকে তুই আয়, তারপরে গিয়ে বাসায় দেখবো নি। আমি তো কাল যেতে পারবো না রে, অনিতার বিয়ের আর 5 দিন আছে। কেন যে এত তাড়াতাড়ি বিয়ে ঠিক করলো বুঝলাম না। খুব কাজ পড়ে গেছে রে, সব দায়িত্ব আঙ্কেল আমাকেই দিয়েছে। কি যে করি। আচ্ছা তোকে আসতে হবে না, আমি গিয়ে দেখবো নি। তা নেতার সাথে কিছু কি হলো? কি হবে, আর 5 দিন পর বিয়ে, এটাই এখন হতে চলেছে। এখনো সময় আছে বন্ধু, কিছু কর। 5 দিন পরে কিন্তু চিরতরে হারাবি। আমি জানি তুই এখন আনিতাকে খুব ভালোবাসি, আর তুই খুব কষ্ট আছিস, সেটা আমি ভালো করে জানি। আচ্ছা রাখি রে, পরে কথা হবে, বাই, ভালো থাকিস। এরপর ফোনটা কেটে দিলাম। আমি এখানে কি করতে পারবো? কিছু তো করার নেই আমার। কি ঠিক করব, সে অধিকারে তো নেই আমার। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে আগেই উঠলাম, ফজরের নামাজ পড়ে ছাদে গেলাম। এটা আমার একটা বদ অভ্যাস বলা চলে। যখন সময় পাই তখনই ছাদে যাই, অনেক ভালো লাগে আমার। সকালের প্রকৃতির মুক্ত হওয়া নিমেষে মনটাকে ভালো করে দেয়। কিছুক্ষণ থাকার পর রুমে গেলাম। বাড়িতে ফোন দিয়ে মাকে জানিয়ে দিলাম আজকে বাড়িতে যাব। অনেক দিন হলো মাকে দেখিনি, একটুও ভালো লাগছে না। সকালে ব্রেকফাস্ট করার সময় আন্টিকে বললাম, আন্টি আজকে বাড়িতে যাব একটু পর। আজকেই যাবে? কাল রাতেই তো বললে না। আর আজ গেলে আসবে কবে? কালকেই চলে আসবো নি, অনেকদিন হলো তাদের দেখি না তো। ওহ আচ্ছা, ভালোভাবে যেও তাহলে। অনিতা টেবিলে বসেছিল, আমার আর আন্টির কথা শুনছিল। রাশেদ, আমিও তোমাদের সাথে যাব, নিয়ে যাবে না? অনিতার কথা শুনে কিছু বললাম না, কারণ পাশে আন্টি দাঁড়িয়েছিল। কি হলো, নিয়ে যাবে না? মা তুমি একটু বলো, অনেকদিন হলো বেড়াতে যাই না কোথাও। অনিতার কথা শুনে আন্টি বলে উঠলো, এত করে যখন বলেছে নিয়ে যাও না রাশেদ, আমাদের বাড়ির গাড়ি নিয়ে যাও, তাহলে কোনো প্রবলেম হবে না। আন্টির কথা না করতে পারলাম না। আসলে আমার ইচ্ছেই ছিল না অনিতাকে সাথে করে নিয়ে যাই। এমনিতেই এই কয়েকদিনে অনেক মায়া জড়িয়ে গেছি, আর জড়াতে চাই না। কিছুক্ষণ পর আঙ্কেল আন্টিকে বলে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। আসার সময় নিশিতে দেখলাম মুসকি মুসকি হাসছে। আমাকে দেখে বলল, ভাইয়া সুযোগটা কাজে লাগাইয়ে, আর কিন্তু পারবেন না, এইটাই শেষ, এইটাই শেষ। নিশিতা অনিতার সামনে কথাগুলো বলল। কিসের সুযোগ রে? কি বলছিস এসব? ওটা তুই বুঝবি না, আমার আর ভাইয়ার বিষয় এইটা। খুব বড় হয়ে গেছিস তাই না? তোমরা কি শুরু করলে? এক জায়গায় যাচ্ছি তো। নিশিতা তুমি যাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে, অনেক দূর যেতে হবে। ভালোভাবে যাইয়েন, বাই। তুমিও ভালো থেকো, বাই। এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় অনেক হাসি তামাশা করলাম। অনিতাকে দেখে একটুও মনে হচ্ছে না আমাদের আগে একটা রিলেশন ছিল। মনে হচ্ছে আমি ওর নতুন কোনো বন্ধু। প্রায় 4 ঘন্টা পর বাড়িতে পৌঁছালাম, আর 6 মাস পর বাড়িতে আসলাম। মা তো আমাকে দেখে অনেক খুশি। অনিতাকে নিয়ে এসেছি বলে মা আরো বেশি খুশি হয়েছে। মাকে আগেই বলেছিলাম অনিতাকে নিয়ে আসবো, কিন্তু অনিতার সাথে যে আমার রিলেশন ছিল এটা মা জানে না। আসতে কোনো সমস্যা হয়নি তো রাশেদ? না মা, কোনো সমস্যা হয়নি। ভালো আছে তোমরা? ভালো আছি। তুই তো অনেক শুকিয়ে গেছিস। কি? কই শুকালাম? তোমার কাছে আমি সবসময় খালি শুকিয়ে যাই, তাই না? আচ্ছা মা, তুমি বলো তো, রাশেদ শুকিয়ে যায়নি?
হুম, একটু শুকিয়ে গেছে আন্টি। এসব কি করলে মা? এতদিন পরে বাড়িতে আসলাম আর তুমি আসো তোমার মোটা চিকন হওয়া নিয়ে। রাকিব কোথায়? কই আর যাবে, দেখ কোথাও গিয়ে খেলতেছে। এত মানা করি তবুও শোনে না, আমাকে তো ভয়ই পায় না। তাই নাকি? আমি আসবো সেটাও জানে না? জানার পর থেকে কয়েকবার জিজ্ঞেস করলো তোরা কখন আসবি, ঠিক নাই। আচ্ছা, ওকে ডাক দাও, অনেক দিন হলো দেখি না। এমনি আসবো না একটু পর, দুপুর হয়ে গেছে না। তা তোরা কবে যাবি? আগে আসলাম, এখন যাওয়ার কথা ভাবতেছো মা? আমরা মনে হয় কাল সকালেই যাব। আজকেই তো এলি, আবার কালকেই চলে যাবি? এতদিন পর আসলি। যেতেই হবে, সামনে ওনাদের বিয়ে তো, অনেক কাজ পড়ে আছে। আঙ্কেল তো আসতেই দেবে না। ওহ তাই নাকি মা, তোমার বিয়ে সামনে? আন্টি, আপনাদের কিন্তু যেতেই হবে। আমরা কিভাবে যাব? বাড়িতে তো আমরাই থাকি, আমরা গেলে বাড়ি দেখবে কে? ওসব কিছু শুনবো না, আপনাদের যেতেই হবে। আচ্ছা মা, সেদিন আগে আসুক, তোমরা রেস্ট নাও, অনেক দূর থেকে এসেছো। আমি রান্নাঘরে যাই। এরপর মা চলে গেল। তোমার মা অনেক ভালো রাশেদ। ও, সবার মাই ভালো হয়, তোমার মাও অনেক ভালো। কিছুক্ষণ পর রাকিব কোথা থেকে যেন আসলো, আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। অনেকদিন হলো দেখে না তো। ভাইয়া কেমন আছিস? ভালো রে, তুই কেমন আছিস? আমি তো খুব ভালো, কিন্তু এটা কে ভাইয়া? ভাবি নাকি? অনিতাকে উদ্দেশ্য করে রাকিব বলল, কিরে খুব ফাঁকনা হয়েছিস তাই না? এটা তোর ভাবি হতে যাবে কেন? ও আমাদের অফিসের বস। আমার ধরে কি আনছিস ভাইয়া? কি লাগবে তোর? সবই আনছি। মার কাছে আসে যা, তাহলে পাবি। আমার কথা শুনে দিল দৌড়। আমাকে মনে হয় চিনেই না। এদিকে আমাদের দুই ভাইয়ের কাহিনী দেখে অনিতা হাসতে শুরু করলো। কি ব্যাপার, হাসতেছো কেন? এমনি তোমাদের কাহিনী দেখে। তোমার পরিবারটা অনেক সুন্দর, কিন্তু সবাইকে তো দেখছি, তোমার বাবাকে দেখলাম না। অনিতার কথা শুনে বুকের মধ্যে কেমন জানি করতে লাগলো। আসলে অনিতা জানেই না আমার বাবা মারা গেছে অনেক আগেই। অনিতার কথা কি বলবো ভেবে পাচ্ছি না। কিছু বলতে যাবো তার আগেই মা খাওয়ার জন্য ডাকলো। এই সুযোগে আমিও কথাটা এড়িয়ে গেলাম। চলো অনিতা, খেতে যাই, মা ডাকতেছে। চলো। খেতে গিয়ে দেখলাম মা রুই মাছের তরকারি রান্না করেছে। অনেক দিন পর মায়ের হাতের রান্না করা খাবার খেলাম। মায়ের হাতের খাবারের স্বাদই অন্যরকম, যা অন্য কোনো খাবারে নেই। খুব সুন্দর হয়েছে আন্টি, এত টেস্টি খাবার আমার বাড়িতেও খাই নাই। কি যে বলো না মা, তোমরা হচ্ছে ধনী মানুষ। আমি তো এই সামান্য রুই মাছ রান্না করেছি, যতটুকু সাধ্য ছিল ততটুকুই করেছি মা, তুমি কিছু মনে করো না। আরে আন্টি কি বলেন, খাবারটা সত্যিই ভালো হয়েছে। আর এতটুকু বলছেন কেন? অনেক কিছুই তো করেছেন, শুধু এসব কথা বলে আমাকে লজ্জা দিয়েন না। অনিতার কথা শুনে মা মুচকি হাসলো। খাওয়া শেষ করে রুমে গিয়ে কিছুক্ষণ গল্প করলাম সবাই মিলে। বিকেলের দিকে অনিতাকে নিয়ে ঘুরতে বেরোলাম গ্রামটা দেখতে। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অপরূপ। এতদিন মনে হয় প্রাণহীন শহরে ছিলাম, সেখানে ভালোভাবে শ্বাসও নেওয়া যায় না। তোমাদের গ্রামটা কিন্তু খুব সুন্দর রাশেদ, আমার খুব ভালো লেগেছে। তাই নাকি? সামনে চলো, আরো ভালো লাগবে। নদীর পাড়ে যাই চলো। নদীও আছে তোমাদের গ্রামে, তাহলে তাড়াতাড়ি চলো, দেরি করছো কেন? কই দেরি করলাম, যাচ্ছি তো। চলো। যাওয়ার সময় একজন হঠাৎ ডাক দিল। কি রে রাশেদ না? খেয়াল করে দেখলাম কয়েকজন বন্ধু, ওরা গ্রামে থাকে। খুব ভালো বন্ধু ছিল আমার। শহরে চলে গেছিলাম, তাই কারোর সাথে তেমন কথা হয়নি। অনিতা, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। কি রে তুই এখানে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস? বড়লোক হয়ে গেছিস খুব, তাই না? আরে বড়লোক হতে যাবো কেন? আমি তোদের দেখতে পাইনি, দেখতে পেলে অবশ্যই কথা বলতাম। আচ্ছা, ভুল হয়ে গেছে। কেমন আছিস তোরা? আমরা ভালো আছি। হঠাৎ কোথায় চলে গিয়েছিলি আমাদের না জানিয়ে? পরে তোর মার কাছ থেকে শুনলাম তুই নাকি ঢাকা চলে গিয়েছিস। রে, ঢাকায় গেছিলাম, হঠাৎ গেছিলাম তো, তাই তোদের বলতে পারিনি। কিছু মনে করিস না। মনে তো করাই লাগবে মামা, তুই বিয়ে করছিস আর আমাদের দাওয়াত দিলি না। আলামি, বিয়ে কই করলাম? পাগল হলি নাকি তোরা? আমি বিয়ে করলে তোদের দাওয়াত দেবো না? দাওয়াত আর কই দিলি মামা? ওখানে দাঁড়িয়ে আছে ওইটা কে তাহলে? এর আগে তো কোনোদিন দেখিনি। ও, ওইটাই অনিতা, যার কথা তোদের আগে বলেছিলাম। কি ওইটাই অনিতা? কিভাবে কি হলো রে বন্ধু? কিছুই তো বুঝতেছি না, খুলে বলতো। এখন না, রাতে দেখা করবো নি তোদের সাথে। অনিতাকে নিয়ে ঘুরতে বের হয়েছি। ও আচ্ছা, তাহলে সন্ধ্যায় হাসিম মামার চায়ের দোকানে আসিস, অনেকদিন হলো আড্ডা দিই না। এরপর অনিতার সাথে আবারও হাঁটতে লাগলাম। ওরা কারা? তোমাকে ডাকছিল কেন? আমার গ্রামের বন্ধুরা, অনেকদিন পর আসছি তো, তাই ডাকছিল। ও, এখন তাহলে নদীর পাড়ে চলো। চলো। এত ধৈর্য হচ্ছে কেন? নিয়ে তো যাবোই। এই প্রথম নদী দেখব, ধৈর্য হারা হব না। গ্রামে আমাদের কোনো আত্মীয় নেই, তাই গ্রামে আসাই হয় নাই। তাই নাকি? এখন তো এসছো, চলো তোমাকে আজ অনেক দূর দেখাবো। এরপর অনিতাকে নিয়ে নদীর পাড়ে গেলাম। অনিতা তো দেখেই অবাক হয়ে গেছে। এত সুন্দর জায়গা এর আগে কখনো দেখিনি আমি। এত সুন্দর জায়গা, সত্যিই খুব সুন্দর। এত প্রশংসা করো না, সাথে জানো তুমি?
একটু একটু পারি। কেন? না এমনি। তাহলে চলো নৌকা নিয়ে ঘুরতে যাই নদীর মধ্যে। সত্যি যাবে? আমার তো বিশ্বাস হচ্ছে না। আরে অবিশ্বাসের কি আছে, চলো। একটা নৌকা নিয়ে নদীর মধ্যে ঘুরতে গেলাম। অনিতা খুব খুশি ছিল, ওর হাসি মাখা মুখটা দেখতে সুন্দর লাগছিল। মনে হচ্ছে সারা জীবন গ্রামে রেখে দেয়, কিন্তু সেটা তো সম্ভব নয়। আর 5 দিন পর ওর বিয়ে। রাশেদ, আমার খুব ভয় করছে। কেন ভয় করবে কিসের জন্য? আমি তো আছি। তবুও ভয় করতেছে। তোমার কাছে এসে বসি? আচ্ছা বসো। বলার সাথে সাথেই অনিতা এসে আমার কোলের ওপর বসে পড়লো। আমি ওর কাণ্ড দেখে অবাক হয়ে গেলাম। আরে কি করছো, পাগল হলে নাকি? কেন, কি করলাম? ভয় করছিল তাই তোমার কাছে এসে বসলাম। ভয় করছিল বলে এত কাছে এসে বসবে? এখন তো আমার ভয় করতেছে। তোমার কেন ভয় করবে? আমার তো ভালোই লাগছে। তোমার আর 5 দিন পর বিয়ে কিন্তু অনিতা, এসব কি ঠিক? তুমি বলো। কি ঠিক কি বেঠিক সেটা আমাকে বোঝাতে এসো না। বিয়ে তো আমার, তাহলে সমস্যা তো আমার হওয়ার কথা। তোমার হচ্ছে কেন? আর কিচ্ছু বললাম না, অনেকক্ষণ ঘোলাম এভাবেই। সবই ছিল হাসি ঠাট্টা, শুধু ভালোবাসাটা ছিল না। সন্ধ্যার দিকে বাড়িতে আসলাম দুজনে। ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে দেখা করতে গেলাম। মাকে বলে, আচ্ছা মা, তুমি কত দূর পড়াশোনা করেছো? কি নিয়ে পড়াশোনা করেছো? আমাদের কোনো ভাই নেই, তাই বাবার ব্যবসা সামলানোর জন্য কমার্স নিয়ে পড়ছি। আমার রাশেদের ইচ্ছে ছিল ডাক্তার হবে, কিন্তু ছেলেটা আর পড়তেই পারলো না। কেন, কি হয়েছিল আন্টি? রাশেদ হঠাৎ পড়া বাদ দিয়েছিল কেন? সব ওই কপালের দোষ। তোমার আঙ্কেলের কাঁচা বাজারের ব্যবসা ছিল, অনেক ভালোই চলতাম। রাশেদ ভালো ছাত্র ছিল, তাই শহরে পড়াতে শুরু করলাম। কিন্তু হঠাৎ তোমার আঙ্কেলের রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তখন পরিবারের অনেক ঋণ ছিল। রাশেদও কি করবে ভেবে পাচ্ছিল না। পরে পরিবারের কথা ভেবে ইচ্ছে করেই পড়া ছেড়ে দিয়েছিল। আমিও মানা করতে পারিনি। কিভাবে মানা করতাম বলো? আমি তো আর টাকা আয় করতে পারতাম না। কি বলছেন এসব আন্টি? এত কিছু হয়ে গেছে রাশেদের উপর দিয়ে, আমি তো কিছুই জানি না। কেন, রাশেদ তোমাকে কিছু বলে নাই? না তো, কিছুই বলেনি আমাকে। এত কষ্ট করেছে রাশেদ আপনাদের জন্য। ভাগ্য করে এমন একটা ছেলে পেয়েছিলাম। আমাদের তো কথা ভেবে ওর নিজের ভালোবাসা বিসর্জন দিয়েছিল। অনেকদিন দেখেছি রাতে একা একা কাঁদতে, কিন্তু আমি দেখেও কিছু করতে পারিনি। আমার করার মতো কিছুই ছিল না। এসব বাদ দেন আন্টি, এখন তো সব ঠিক হয়ে গেছে। এসব নিয়ে আর কষ্ট পেয়ে লাভ আছে? তাই তো আর কষ্ট পাই না, সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। অনেকক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিলাম। এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কি রে, এতক্ষণ কই ছিলি? কত বাজে দেখেছিস? আরে মা, আলামিনদের সাথে দেখা করতে গেছিলাম। আর কত রাত বাজবে? 9টার মতো বাজে। ঘড়ি কি দেখছিস নাকি না দেখেই বলতেছিস? মার কথা শুনে ঘড়ির দিকে তাকালাম। তাকিয়ে দেখি 11টা বেজে গেছে। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে 11টা বেজে গেছে খেয়ালই করিনি। আসলে বুঝতেই পারিনি। তোমরা খাওয়া দাওয়া করেছো? না, তোকে দেখে কি করে খাবো? তাছাড়া অনিতাও খেতে চাইলো না, বললো তুই আসলেই নাকি খাবে। ও ঠিক আছে, তাহলে অনিতাকে ডাক দাও। এরপর খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেলাম। অনিতা মার সাথে ঘুমিয়েছে, আমি আর রাকিব একসাথে ঘুমিয়েছি। সকালবেলা আগেই ঘুম থেকে উঠলাম। মাকে বলে রেখেছিলাম আগেই যেন ডাক দেয়, তাড়াতাড়ি যেতে হবে। দেখলাম এখনো অনিতা ঘুম থেকে ওঠেনি। কিছুক্ষণ পর মাকে নিয়ে অনিতাকে ডাক দিয়ে এলাম। দেরি হয়ে যাচ্ছে। সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম। তারপর রেডি হয়ে অনিতাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আসার সময়, সাবধানে যাস বাবা। তোমরা ভালোভাবে থেকো। আর কিচ্ছু লাগলে বলো কিন্তু। ঠিক আছে, এখন থেকে বলবো। মা, যাবনি, তুমি চিন্তা করো না, সাবধানে যাও কেমন? রাকিবকে দেখলাম তাকিয়ে আছে আমার দিকে। আমার আর বুঝতে বাকি রইল না রাকিব কি বোঝাতে যাচ্ছে। কিছু টাকা দিলাম, এই টাকাগুলো নে, কিছু কিনে খাস আর মাকে দেখে রাখিস। আর শুনলাম অনেক দুষ্ট হয়ে গেছিস বলে, দুষ্টুমি না করে মন দিয়ে পড়াশোনা কর। ভাইয়া বলেই দিল এক দূর। তারপর মার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম। আমি গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর, রাশেদ গাড়ি থামাও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবে বলো? গাড়ি থামাতে বলছো কেন? আমি বললাম তুমি থামাও। ঠিক আছে, আর একটু সামনে গিয়ে দাঁড় করাই। বুঝতে পারছি না অনিতা এমন বলবে যে গাড়ি থামাতে বলছে। একটু পর একটা নির্জন জায়গায় গাড়ি থামালাম। বলো কি বলবে? তুমি এত স্বার্থপর কেন? কেন? আমি আবার কি করলাম তোমার সাথে? কি করনি? তোমার বাবা মারা গেছে, এটা আমাকে এতদিন বলনি কেন? আরে এসব কথা তুলছো কেন? বাবা তো অনেক আগেই মারা গেছে। এসব বলে কি লাভ? দেরি হয়ে যাচ্ছে, চলো। কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না, যা বলছি ভালোভাবে উত্তর দাও। কি উত্তর দেবো? হ্যাঁ, কি উত্তর দেবো? বাবা তো আমার মারা গেছে, এখানে তোমাকে কি বলবো? তাছাড়া এর আগে তো অনেকবার বলতে চেয়েছি, শুনেছো কখনো আমার কথা?
এখন এসব কথা তুলছো কেন? একদমই কথাগুলো বলে ফেললাম, খুব রাগ হচ্ছিল। সরি রাশেদ, আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। তোমাকে কিছু বুঝতে হবে না, আসলে তুমি আমাকে কোনোদিন ভালোই বাসনি। ভালোবাসলে কখনো অবিশ্বাস করতে না। আমি অনেক ভুল করেছি রাশেদ, প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। আচ্ছা, ক্ষমা করে দিলে কি সব শেষ হয়ে যাবে? আর 4 দিন পর তোমার বিয়ে, ভুলে যেও না কিন্তু। সো এইসব পাগলামি বাদ দিয়ে চলো বাড়িতে যাই, অনেক কাজ পড়ে আছে। অনিতা আর কিচ্ছু বললো না, গাড়িতে উঠে বসলো। আমি আবার গাড়ি চালাতে লাগলাম। রাস্তায় আর কোনো কথা বললাম না। রাগ কি শুধু ওর একারই আছে নাকি আমার নেই? আমি কতবার বলার চেষ্টা করলাম, তখন শুনলই না। আওয়াজ আসছে অধিকার ফলাতে। দুপুরের দিকে অনিতাদের বাড়িতে পৌঁছালাম। এরপর আঙ্কেল আন্টির সাথে কথা বলে যে যার রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আন্টি খাওয়ার জন্য রাখলো। খেতে গিয়ে দেখলাম অনিতা খেতে আসেনি। আমি বসে খাওয়া শুরু করলাম। তোমার পরিবারের সবাই কেমন আছে? ভালো আছে আঙ্কেল। তোমার মা আর ভাইকে আসতে বলেছো তো? বলেছি, বিয়ের আগের দিন আসবে। ও তাই নাকি? খুব ভালো লাগলো শুনে। তোমার মা আসবে? আচ্ছা রাশেদ ভাইয়া, অনিতা আপুর কি কিছু হয়েছে নাকি? নিশিদের কথা শুনে চমকে উঠলাম। নিশিদা আঙ্কেল আন্টির সামনে কি বলতেছে? এরপর নিজেকে কন্ট্রোল করে বললাম, কেন, কি হবে? আসার সময় তো ভালোই ছিল, কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি। আসার পর থেকে কারোর সাথে ভালো করে কথা বলছে না। আবার খেতে ডাকলাম, তাও আসলো না, তাই বললাম আর কি। ও, আমিও জানি না, হয়তো জার্নি করে এসছে তাই এমন করছে। আমারও তাই মনে হয়। আচ্ছা এসব বাদ দিয়ে তোমরা খাও, আমি অনিতার রুমে গিয়ে খাবার দিয়ে আসবো নি। এরপর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। আমি তো বুঝতে পারছি অনিতা কেন খেতে আসেনি। হঠাৎ করে অনিতা আমার বাবার কথা শুনলো কিভাবে? হয়তো মা বলেছে, এই জন্যই আমি অনিতাকে নিয়ে যেতে চাইনি। যাই হোক, অনিতার সাথে এই বিষয়ে কথা বলতে হবে আমার, যেভাবে হোক বিষয়টা ঠিক করতে হবে। আর 4 দিন পর অনিতার বিয়ে। এখন অঘটন কিছু ঘটে গেলে আঙ্কেলের সম্মান থাকবে না। তার চেয়ে ভালো আগে থেকে বিষয়টা সেরে ফেলি, সেটাই ভালো হবে। এসব ভাবতে ভাবতে রাফিনকে ফোন দিলাম। কিছুক্ষণ পর রিং হওয়ার পর ধরলো। কিরে, কোথায় তুই? আমি তো অনিতাদের বাড়িতে, তুই কোথায়? আমি বাড়িতে আছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে রে দোস্ত। কি সমস্যা? কিছু হয়েছে নাকি? আমার কিছু হয়নি, তুই একটু আমাদের বাড়িতে আসতে পারবি? আসতেছি। এই বলে রাফিনদের বাড়িতে চলে গেলাম। গিয়ে দেখলাম পিএলি ওদের বাড়িতে আছে। কি হয়েছে রে, এত তাড়াতাড়ি আসতে বললি? বন্ধু, খুব বড় সর্বনাশ হয়ে গেছে, কি করবো কিছুই বুঝতে পারতেছি না। কি সর্বনাশ? আর পিএলি তোদের বাড়িতে কেন? দোস্ত, পিয়ালির বাবা মা রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে 3 দিন আগে, সেজন্য অফিসে যায়নি। কিভাবে হলো এটা? ওর বাবা মার্কেটে গিয়েছিল, পিয়ালির অফিস ছিল বলে যেতে পারিনি। আসার সময় রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি পিয়ালিকে হাসপাতাল থেকে আমাদের এখানে নিয়ে আসছি। ওর ওই শহরে আপন বলতে কেউ নেই। রাফিনের কথা শুনে পিয়ালির কাছে গেলাম। আমাকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছিলাম, কি বলে সান্ত্বনা দেব। পিয়ালি, কেতো না, যা হবার তা তো হয়ে গেছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর কাঁদছো কেন? আমরা তো আছি। আমার সাথে এরকম হলো ভাইয়া, আমি কি ভুল করেছিলাম যে আল্লাহ আমার সাথে এরকম করলো? প্লিজ কেতো না, সবাই তো আর চিরদিন বেঁচে থাকে না। নিজেকে শান্ত করো। কিভাবে শান্ত হব ভাইয়া? এখন আমার কি হবে? কেউ নাই আমার এই পৃথিবীতে এখন। আরে এভাবে বলছো কেন? কেউ নেই তো কি হয়েছে? আমি তো আছি, রাফিন আছে, আমরা তোমার দেখাশোনা করবো, তোমার কিচ্ছু হবে না। দেখো, আমার কথাগুলো শুনে পিয়ালি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও পিয়ালিকে জড়িয়ে ধরলাম। কি করব, মেয়েটা অনেক নার্ভাস হয়ে গেছে। এরপর পিয়ালিকে অনেক বোঝালাম, কিন্তু কিছুতে কিছু বুঝতে যাচ্ছে না, আমাকে আসতে দিতে যাচ্ছে না। অনেক কষ্টে বুঝিয়ে সন্ধ্যার দিকে অনিতাদের বাড়ি গেলাম। আমাকে দেখে আঙ্কেল আন্টি দৌড়ে আসলো। কোথায় গিয়েছিলে রাশেদ? তোমাকে কতবার ফোন দিয়েছি, একবারও ফোন ধরোনি। একটু ব্যস্ত ছিলাম, তাই খেয়াল করিনি। কেন, কি হয়েছে আঙ্কেল? আপনাদের এমন দেখাচ্ছে কেন? কোনো কিছু হয়েছে? বাবা, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। অনিতা এমন কাজ করবে কখনো ভাবতে পারিনি। আঙ্কেলের কথা শুনে বুকের মধ্যে কেমন যেন করে উঠলো। কি হচ্ছে আমার সাথে? আবার কি অনিতা?